আসলেই কি পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস জামাতকে কৌশলে হারিয়ে দিল? তারা কি চেয়েছিল যে জামাত জোট এভাবে হেরে যাক? না হলে তাদের বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগ এখন উঠতেছে? আসেন সেটাই প্রমাণ করার চেষ্টা করি। আগে পিনাকি ভট্টাচার্যের অনেক আগের কথা, মানে অনেক দিন আগে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আমরা একটু শুনে নেই। তারপরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে জামাত এনসিপির জোটের এই ভূমিধস পরাজয়ের কারণ কি। তারপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের বিষয়ে আপনাদেরকে বলবো। আগে পিনাকি ভট্টাচার্যের এই কথা শোনেন। দেখেন, পৃথিবীর সব রাজনৈতিক দলই রাজনৈতিক ভুল করে, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করে না। একে বলে ন্যাড়া একবারই বেলতলায় যায়, কিন্তু জামাত বেলতলায় যায় বারে বারে। ৭১ একবার বেলতলায় গেছিল, সেই ৭১-এর গন্ধ গা থেকে এখনো যায়নি। হাসিনার জামানায় ব্যাপক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে যখন সে তার ৭১-এর আদিপা প্রায় ধুয়ে ফেলার পর্বে প্রবেশ করছিল, তখন আবার সে একই ধরনের ভুল। আচ্ছা জামাতের ভাইয়েরা বলেন তো, এটা কেন করলেন? মানে বিএনপি ছাড়ার ঘোষণা এটা কেন দিলেন? আমরা তো কোনো কাজ করি উইথ এ পারপাস। এটা পারপাস কি? আপনারা কি অ্যাচিভ করলেন? আপনাদের ব্যাখ্যা কি? এটা কোনো ব্যাখ্যা নাই তো। এইটা কি রয়ের সেই প্ল্যানের বাস্তবায়ন হলো না? আপনারা যদি মনে করেন হাসিনা আপনাদের উপরে সদয় হবে আর আপনাদের দলের রেজিস্ট্রেশন দিয়ে দেবে, তাহলে আপনার দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির দলিল কেন গলায় নিয়েছিল? আপনাদের নেতারা তো সেই আগে ২০১০-১১ সালেই তো হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করে নিতে পারতো, করেনি কেন? কেন আপনাদের হাজার হাজার কর্মী রাজপথে রক্ত দিল? হাসিনার অনুগ্রহ লাভ করলে কি সেটা আবার আরেকটা ৭১-এর মতো ব্লান্ডার হবে না? আজ থেকে ২০ বছর পরে তো বাংলাদেশের নায়ক হবে তারাই যারা হাসিনার সামনে শত নিপীড়নে ভেঙে পড়েনি। হাসিনার শাসনের সবচেয়ে বেশি মূল্য দিয়েছে কে? আপনারাই তো, জামাত ইসলাম। আমরা স্বীকার করি বা না করি, এটাই সত্য। সেই আপনারা হাসিনার কাছে নত হলেন, খুবই দুঃখজনক। আপনাদের বুদ্ধি দেওয়া আমার কাজ না, কিন্তু মার্ক মাই ওয়ার্ড, এই সিদ্ধান্তের জন্য আপনারা একদিন পস্তাবেন, কারণ আপনাদের সব রাজনৈতিক অর্জন এই ক্ষুদ্র চাওয়ার কাছে হেরে গেল, তাও আবার হাসিনার শেষ সময়। আপনার মুরগি, তাই সেটা লেজে জবাই দিতে চাইলে তো আমাদের কিছু বলার নাই। আপনারা যারা হাসিনার আমলে সবচেয়ে বেশি মূল্য দিলেন, যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হতে পারতেন, সেই আপনারা একটা ক্রুশিয়াল মোমেন্টে হাসিনার শেষ সময়ে ইন্ডিয়ার ইচ্ছার কাছে নত হয়েছিলেন, খুবই নগণ্য প্রাপ্তির আশায়, সম্ভবত দলের রেজিস্ট্রেশনের আশায়, আর দলের উপরে নিপীড়ন কমার আশায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ট্র্যাজেডি হয়ে থাকবে। এখানে পিনাকি ভট্টাচার্য জামাতের অতীত ইতিহাস তুলে ধরেছিল, অর্থাৎ তখন জামাতের বিপক্ষে কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য কথা বলতেন। জামাতের ১৯৭১ সালের ভূমিকা কি ছিল, সেই ভূমিকায় সাধারণ জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করেছিল, তাদের গায়ে যে ১৯৭১ সালের গন্ধ লেগেছিল সেই গন্ধ যে শেষ হয়ে যায় নাই, সেসব বিষয় নিয়ে তারা কথা বলেছে। একই সাথে জামাত হাসিনার সাথে নেগোসিয়েশন করেছিল এবং ভারতের দাসত্ব গ্রহণ করেছিল, ভারতের সাথে গোপনে চুক্তি করেছিল। কি কারণে করেছিল সেটাও পিনাকি ভট্টাচার্য বলেছে। পিনাকি ভট্টাচার্য স্যার সেখানে বলেছে যে সামান্য দলের নিবন্ধন পেতে আপনারা শেখ হাসিনা এবং ভারতের দাসত্ব স্বীকার করলেন। আপনাদের অনেক নেতাকর্মীরা হাসতে হাসতে হাসির মঞ্চে দাঁড়িয়েছে। আপনারা তাদের যে ত্যাগ তিতিক্ষা সেটাকে উপেক্ষা করে আপনারা এখন শেখ হাসিনার দাসত্ব গ্রহণ করেছেন, ইন্ডিয়ার দাসত্ব গ্রহণ করেছেন। এই ধরনের আরো বেশ কিছু কথাবার্তা তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য স্যার তাদের বিরুদ্ধে, অর্থাৎ জামাত এনসিপির বিরুদ্ধে বলতো। তখন তো এনসিপি ছিল না, জামাতের বিরুদ্ধে বলতো। এখন হঠাৎ করে সেই পিনাকি ভট্টাচার্য কেমন করে এই জামাতের ভিতরে ঢুকে গেল এবং জামাতের পক্ষে কথা বলা শুরু করলো? আসলে এর মুখ্য উদ্দেশ্য কি ছিল? তারা কি আসলেই চাচ্ছিল যে জামাত নির্বাচন করুক, এই যে জোট করে নির্বাচন করুক এবং নির্বাচনে হেরে যাক, সেই কৌশল কি তারা অবলম্বন করেছিল, নাকি মনের মধ্যে অন্য কিছু লুকায়িত ছিল? আপনারা দেখেছেন জামাত প্রথমে ৮টি ইসলামিক রাজনৈতিক দল নিয়ে জোট করলো, তারপরে আরো ৩টাকে তাদের মধ্যে যুক্ত করলো। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সেই জোট থেকে বের হয়ে গেল। এরপরে আরেকটা পার্টি এসে আবারও ১১ দলে পরিণত হলো। অনেকেই মনে করছেন এই যে জোট করার যেই কৌশল বা জোট করার যেই বুদ্ধি, এটা পিনাকি ভট্টাচার্য স্যার জামাতকে দিয়েছে। জামাতকে জোট করার কারণে হেরে গেল, আসলে এইটার একটু ব্যাখ্যা আপনাদের করি। সেটা হচ্ছে
এই জামাতি ইসলামের দাড়িপাল্লা প্রতীক মোটামুটি লোকজন কিন্তু চিনে, মোটামুটি চেনে। জামাত যাদের সাথে জোট করেছে তাদের প্রতীক কয়জনে চিনে? প্রার্থীদের তো সাধারণ জনগণ খুব বেশি চিনেই না, কারণ প্রার্থীরা ঢাকাতে সবচেয়ে বেশি থাকে, এই জন্য প্রার্থীদের কিন্তু চিনে না। অনেকেই প্রতীক চিনে, যেমন ধানের শীষের প্রতীক সবাই চিনে, নৌকার প্রতীক সবাই চিনে। এখন নৌকা নেই, ধানের শীষের প্রতীক মানুষ চিনে, প্রতীক দেখেই কিন্তু অনেক মানে আমাদের গ্রামের যেগুলো ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোট দেয়। অনেকেই স্লোগান দেয় ধানের শীষে ভোট দিব, পেট ভরে ভাত খাবো। অর্থাৎ শুধু প্রতীকটাও এই নির্বাচনে ভালো ডিফেন্ড করেছে। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু আদর্শ, বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা মানুষকে মুগ্ধ করেছে। তারেক রহমান যখন দেশে এসেছে তখন দেখেছেন কত লক্ষ লোক উপস্থিত হয়েছে, এগুলো মানুষকে মুগ্ধ করেছে। একই সাথে প্রতীকের পরিচিতি ছিল, কিন্তু জামাত মোটামুটি দাড়িপাল্লার পরিচিতি ঘটাতে পারলেও জামাতের সাথে যারা জোট করেছে তাদের প্রতীকের পরিচিতি কিন্তু সাধারণ মানুষের কাছে বা সাধারণ ভোটারের কাছে ঘটাতে পারেনি। বিধায় জামাতের সাথে যারা জোট করেছে, যেমন ধরেন এনসিপি আসন নিয়েছে 30টা, জয়ী হয়েছে 6টা। এনসিপির যে শাপলাকলি প্রতীক, এটা কয়জনে চিনে? এই বিপ্লবের কারণে বা তাদের বক্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু লোকজন কিন্তু এনসিপির এই নেতাকর্মীদেরকে চিনে। যাদেরকে বেশি চিনে তারা কিন্তু জয়ী হয়েছে, যাদেরকে কম চিনে তারা কিন্তু পরাজয় বরণ করেছে। ঠিক একইভাবে 30টার মধ্যে 6টা পেয়েছে এনসিপি। এগুলো আসলে যদি জামাত তাদের প্রার্থী দিত তাহলে দাড়িপাল্লা প্রতীক কিন্তু চিনত, আরো 2-4টা আসন বেশি পাওয়ার সম্ভাবনা আছিল। এরপরে এই যে খেলাফত মজলিস, খেলাফত মজলিসকে দেওয়া হয়েছে 35টি আসন। খেলাফত মজলিসের প্রতীক আপনারা কি কেউ চিনেন? কতজনে চিনে? আপনার এলাকায় আপনি খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে দেখেন, সেখানে বেশি লোকজন কিন্তু এই খেলাফত মজলিসের প্রতীক চিনে না, বেশিরভাগই চিনে না। আমিও চিনতাম না। আমি এই যে অনলাইনে কথা বলি বা অনলাইন দেখি বিধায় চিনি। তো এই সকল প্রতীক মানুষের কাছে পরিচিতি পায়নি, মানুষজন বুঝতে পারে নাই যে কোন প্রতীকে ভোট দিব। এই জন্য অনেকেই ধানের শীষে ভোট দিয়েছে। তাছাড়া হয়তো আরো কিছু আসন জামাত ইসলাম পেত, কারণ জামাত ইসলামের মোটামুটি পরিচিতি একটা হয়ে গেছে আওয়ামী লীগ না থাকার কারণে। এই সকল সব আসনে যদি জামাত এককভাবে নির্বাচন করত তাহলে জামাত আরো বেশ কিছু আসন পেত বলে আমার মনে হয়, বিশেষজ্ঞদেরও সেটাই মনে হয়। প্রার্থীদের খুব একটা চিনে না, প্রতীক মোটামুটি একটা ফ্যাক্ট নির্বাচনে। তো জামাতকে এই যে জোট করার যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা কে দিয়েছে? জামাতে ইসলামের শীর্ষ কিছু নেতা আছে এবং পিনাকি ভট্টাচার্য এই বুদ্ধি দিয়েছে বলেই মনে করছেন, যার কারণে জামাতের এইরকম ভূমিধস পরাজয় হলো। একই সাথে পিনাকি ভট্টাচার্য জামাতের বিরুদ্ধে আগে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়েছে, সাধারণ জনগণের কাছেও ছড়িয়ে পড়েছে। এখন মানুষ কিন্তু দ্বিমুখী নীতি গ্রহণ করে না। আপনি একটা মানুষকে এখন ভালো বলবেন, একটু পরে আবার খারাপ বলবেন, আবার ভালো বলবেন, আবার খারাপ বলবেন, মানুষ কিন্তু আপনার কথা তখন আর গ্রহণ করবে না। এই জন্য এই যে পিনাকি ভট্টাচার্য এক এক সময় যে এক এক কথা বলেছে সেটা মানুষজন গ্রহণ করেনি, শোনে নাই। না শোনার কারণে জামাতের এই পরাজয় বরণ করতে হলো। আবার সাংবাদিক ইলিয়াসের বিষয়টা এখন বলি। সাংবাদিক ইলিয়াস প্রথম দিকে, অর্থাৎ এই 5 আগস্টের পরে সাংবাদিক ইলিয়াস লাইভে এসে বিভিন্ন কন্টেন্টে কিন্তু বলেছে যে এইবার যে যাদের ক্ষমতায় আসা উচিত তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি যদি ক্ষমতায় না আসে তাহলে আন্তর্জাতিক বিশ্ব এই শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া এবং জামাত শিবির ক্ষমতায় বসা, এইটা নিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি ট্র্যাক দিতে পারে। এই কথা সাংবাদিক ইলিয়াস তার নিজের মুখে বলেছে। এটা কিন্তু মানুষজন গ্রহণ করেছে, মানুষজন বুঝতে পেরেছে হ্যাঁ ঘটনা তো তাই। যদি জামাত শিবির ক্ষমতায় বসে তাহলে আন্তর্জাতিক বিশ্ব জঙ্গি ট্র্যাক দিতে পারে। আর আন্তর্জাতিক বিশ্ব যদি জঙ্গি ট্র্যাক দেয় তাহলে যারা প্রবাসে আছে তাদেরও সমস্যা হবে, বাংলাদেশের রিজার্ভের ঘাটতি হবে, বাংলাদেশে তারা বিনিয়োগ করবে না, নানা সমস্যার সৃষ্টি হবে। সাধারণ জনগণ সেটা গ্রহণ করেছিল। গ্রহণ করার কারণে সাধারণ জনগণ কিন্তু বা ভোটাররা এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে। কিন্তু সাংবাদিক ইলিয়াস যখন এই নির্বাচনের কয়েকদিন আগে পাল্টি খেয়ে জামাতের পক্ষে আর বিএনপির বিপক্ষে কথা বলা শুরু করেছে তখন জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাদের গ্রহণযোগ্যতা কিন্তু আর নাই। এই জন্য মানুষজন তাদের কথা শোনে নাই। আগে যেভাবে শুনতো, মানতো, রাস্তায় নেমে আসতো, এখন কিন্তু আর সেটা শুনছে না, যার কারণে জামাতের ভূমিধস পরাজয় হয়েছে।
কারণ তারা এক এক সময় এক এক কথা বলেছে। তারা যদি তাদের স্ট্যান্ড ঠিক রাখতো তাহলে সাধারণ জনগণ তাদের কথা শুনতো, এখনো শুনতো, শুনে বলতো যে 5 বছর বিএনপি ক্ষমতা থাক, দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যাক, দেশে একটা স্থিতিশীলতা বজায় করুক, তারপর আবার নির্বাচন হলে তখন মানুষজন সিদ্ধান্ত নিবে যে কাকে ভোট দিবে। এখন এই যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের উপরে যে একটা অভিযোগ উঠেছে, তারা এক এক সময় এক এক ধরনের কথা বলেছে, জামাতকে কিছু বুদ্ধি দিয়েছে, যার কারণে মানুষজন বিভ্রান্তি হয়েছে এবং জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আপনারাই চিন্তা করেন আসলে এই অভিযোগটা কতটুকু সত্য। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।